নমস্কার। সোহিনীর গল্পকথায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের গল্প বুদ্ধদেব বসুর লেখা রাত ভরে বৃষ্টি। প্রথম পর্ব আপনাদের আজ পাঠ করে শোনাচ্ছি। শুরু করছি আজকের গল্প রাত ভরে বৃষ্টি। হয়ে গেছে, ওটা হয়ে গেছে, এখন আর কিছু বলার নেই। আমি মালতী মুখোপাধ্যায়, একজনের স্ত্রী আর একজনের মা। আমি ওটা করেছি জয়ন্তর সঙ্গে। জয়ন্ত আমাকে চেয়েছে, আমিও তাকে। নয়নাংশু হয়তো ভাবছে আগেই করেছিলুম, কিন্তু না, আজই প্রথম। আজ রাত্রে 4 ঘন্টা আগে এই বিছানায়, যেখানে মালতী এখন শুয়ে আছে। কেমন করে হলো? খুব সহজ। সত্যি বলতে আগে কেন হয়নি জানি না। আমার সংযমে, জয়ন্তর ধৈর্যে আমি অবাক হয়ে যাচ্ছি। রাত্রি 9টা নাগাদ জয়ন্ত এলো, আর তক্ষুনি এমন বৃষ্টি নামলো যে আধ ঘন্টার মধ্যে জল দাঁড়িয়ে গেল আমাদের গলিতে। 10টা 10:30 বৃষ্টি আর থামে না। অংশু গেছে তার মুমূর্ষ পিসিমাকে দেখতে বেলেঘাটায়। বন্যি আমার মার কাছে থাকছে আজ। দুর্গামণি ভাড়ার ঘরে মাদুর বিছিয়ে ঘুমিয়ে পড়ল। আমি ফ্ল্যাটের দরজায় ছিটকিনি লাগিয়ে শোবার ঘরে এলুম, বৃষ্টির ছাঁটে কিছু ভিজে রিজে যাচ্ছে কিনা দেখার জন্য। আমার সিগারেট ফুরিয়ে গেল। নয়নাংশু তেরা যে আছে নাকি 2-1 প্যাকেট? বলতে বলতে জয়ন্ত এলো শোবার ঘরে। আমি নিচু হয়ে যখন দেরাজ ঘাঁটছি, তখন জয়ন্ত পিছন থেকে আমাকে জড়িয়ে ধরল। আমি মুখ তুলে তাকিয়ে বললুম, তাহলে সিগারেট চাও না? সে আমার কানের উপর ঠোঁট চেপে ডাকলো। টোটন। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে ঘরের দরজা বন্ধ করে আলো নিভিয়ে দিলুম। এমনি করে হয়ে গেল ব্যাপারটা। ভালো লাগছে, এখন বেশ লাগছে আমার। বুঝতে পারছি এতদিন এটা ঠেকিয়ে রেখে ভালো করিনি। গা ভরা আরাম নিয়ে ঘুমিয়ে পড়েছিলুম। হঠাৎ চোখ খুলে দেখি আলো জ্বলছে, আর চুপচুপে ভেজা জামা কাপড়ে দাঁড়িয়ে আছে নয়নাংশু। আমি বললুম, এই এলে? হ্যাঁ, আমার পাজামাগুলো কোথায় আছে জানো কি? ওই যে বাঁ দিকে দেরাজে, বলে আমি আবার একটু চোখ মুছলুম। অলস লাগছিল, উঠতে ইচ্ছে করছিল না। অংশু বললে, এত রাতে ফ্ল্যাটের দরজা খোলা রেখে ভালো করনি। তুমি আর দুর্গামণি ছাড়া কেউ বাড়ি নেই, দুজনেই অঘরে ঘুমোচ্ছ। যাকে বলে চোরকে ডেকে আনা, এই হলো তাই। খোলা ছিল নাকি দরজা? নয়নাংশু কাপড় ছাড়তে বাথরুমে ঢুকলো। আমি হঠাৎ তাকিয়ে দেখলুম ওর খাটের উপর আমার ব্লাউজটা পড়ে আছে। আমি শুয়ে আছি কোনো মতে, শুধু শাড়িটা জড়িয়ে। তড়াক করে উঠে ব্লাউজ পরে নিল, শাড়িটা ঠিক মতো ঘুরিয়ে দিয়ে চুল আঁচড়ে মুখে একটু পাউডার বুলিয়ে নিল তাড়াতাড়ি। আয়নায় মনে হলো না মালতীকে অন্য দিনের চাইতে কিছু আলাদা দেখাচ্ছে। কিন্তু কিরকম ভুল হয়! আশ্চর্য, তখন আমি ভালোবাসতে গিয়েও দরজা বন্ধ করতে ভুলিনি।
প্রেম তাহলে বেপরোয়া উদ্দাম নয়। কিন্তু জয়ন্ত চলে যাবার পর হাট হয়ে রইল ফ্ল্যাটের দরজা, ঘরের দরজা। জামাটা পর্যন্ত গায়ে দিতে মনে থাকলো না, তক্ষুনি ঘুমিয়ে পড়লুম। নয়নাংশু কিছু লক্ষ্য করেছে নাকি? তা করুকে, একজন বিবাহিতা মহিলা তার শোবার ঘরে যেভাবেই শুয়ে থাকুক, তা নিয়ে কার কি বলবার আছে? খেতে বসে অংশু জিজ্ঞেস করলে, এত রাত অব্দি না খেয়েছিলে কেন? রাত অনেক বুঝি? 12টা, খেয়ে নিলেই পারতে। 12টা শুনে অবাক লাগলো আমার। জয়ন্ত আসার পর থেকে ঘন্টাগুলি ছিল কি ছিল না তখন যেন মনে করতে পারছিলুম না। যদি বুঝতুম এত রাত হয়েছে, তাহলে আমার নিশ্চয়ই দুশ্চিন্তা হতো অংশুর জন্য। আর সে ঘরে ঢোকা মাত্র বলতুম, কি কাণ্ড, এত রাত করলে! এদিকে আমি ভেবে ভেবে সারা। অংশুর দিকে তাকিয়ে মনে হলো সে এখনো এইরকম কিছুই শুনতে চাচ্ছে আমার মুখে। তাই বললুম, তোমার এত দেরি হলো কেন? বাহ, কোথায় ছিলে তুমি এতক্ষণ? কি তুমুল বৃষ্টি আজ কলকাতায়! বেলেঘাটা গঙ্গা হয়ে গেছে। হেঁটে হেঁটে শিয়ালদার মোড়ে, তারপর রিক্সাতে জোড়া গির্জা অবধি এসে তবে একটা ট্যাক্সি জুটলো। বেশ তৃপ্তির সঙ্গে কথাগুলো বললে নয়নাংশু, যেন সুন্দরবনে বাঘ মেরে এসেছে। আমার মনে পড়ল কয়েকদিন আগে বাথরুমে একটা বিছে দেখতে পেয়ে চেঁচিয়ে উঠেছিল সে। তারপর কোথা থেকে একটা লাঠি জোগাড় করে খুব সাবধানে দূর থেকে মেরেছিল ওই একরত্তি প্রাণীটাকে। আমার কাছে এসে বলেছিল, ওটাকে মেরেছি। আমি ওর দিকে না তাকিয়ে জবাব দিয়েছিলাম, খুব বিরক্ত করেছ। যেন 4 বছর আগের বন্যি বলছে। মামা শোনো, জানলায় একটা কাক বসেছিল, আমি তাড়িয়ে দিয়েছি। ওকে মাঝে মাঝে বালকের মতো লাগে আমার, বাচ্চা ছেলের মতো। আর একজন পূর্ণ যুবতীর বালক স্বামী হলে কেমন লাগে? জয়ন্ত হলে কি করতো ওখানে? কথাটি বলতো না, নিঃশব্দে পিষে দিত স্যান্ডেলের তলায়। মুরগির ঝোল দিয়ে ভাত মেখে নিয়ে বললে, তোমাকে অনেকদিন বলেছি আমার জন্য বসে থেকো না, সময় মতো খেয়ে নিও। আমি জবাব দিলুম, একা একা খেতে বিশ্রী লাগে আমার। কথাটা কিন্তু খাঁটি, একটুও বানানো নয়। নয়নাংশ ফিরতে যতই দেরি হোক, ওকে ফেলে খেতে পারি না আমি। ওটা আমার অভ্যাস, হয়তো একেই সংস্কার বলে। ছেলেবেলায় মাকে দেখতুম বাবার জন্য বসে থাকতে, হয়তো তাই থেকেই এসেছে। অংশ মুহূর্তের জন্যে খাওয়া থামিয়ে জিজ্ঞেস করলো, কেউ এসেছিল? আমি তৎক্ষণাৎ জবাব দিলুম, জয়ন্ত, জয়ন্তবাবু এসেছিলেন 9টা নাগাদ। তোমার জন্য অনেকক্ষণ বসেছিলেন। এই এক ঝামেলা, অন্যদের সামনে বাবু বলা, আপনি বলা। আমার জন্য কেন? কি যেন দরকার ছিল ওর পত্রিকার ব্যাপারে। তা ওকে বসিয়ে রাখলে না? বলে নয়নাংশ আমার চোখে চোখ ফেলল। আমি চোখ নামিয়ে নিলুম না, বরং বেশ স্থির চোখে তাকিয়ে থেকে বলল, বেশ কথা, 12টা অব্দি বসিয়ে রাখা যায় নাকি কাউকে? আর আমি বললেই বা উনি থাকবেন কেন? নিচের বউ ছেলে পুলে নেই? কি করে গেলেন এই বৃষ্টির মধ্যে? এর উত্তরে আমি অনায়াসে ঝাঁঝিয়ে উঠে বলতে পারতুম, কি করে গেলেন তা আমি কি জানি। কিন্তু আমি তা বললুম না। মুখে হাসি টেনে বললুম, জানো তো জয়ন্তবাবু কিরকম মানুষ, ওসব বৃষ্টি ফিষ্টিকে উনি পরোয়া করেন না। আমার হাসির উত্তরে আরো একটু স্পষ্ট করে হেসে বলল, ঠিক বলেছ, মনে আছে বুন্নি জন্মদিনে কালবৈশাখীর ঝড়ে এমন হলো যে ট্রাম বাস সব বন্ধ, রসা রোড জলে থই থই। জয়ন্ত বাবু তারই মধ্যে হেঁটে হেঁটে চলে এলেন টালিগঞ্জ থেকে। সত্যি আশ্চর্য। আমি কোনো জবাব দিলুম না ও কথায়।
কেননা সেই সন্ধ্যাটা আমি ভুলিনি। নয়নাংশ তো ভালোই জানে এমন দু একটা ঘটনা ঘটে যা ভোলা যায় না। আমি সেদিন বুঝেছিলুম যে জল ভেঙে 3 মাইল রাস্তা পায়ে হেঁটে বন্যির জন্যে আসেনি জয়ন্ত, নয়নাংশর জন্যও আসেনি, আমার জন্য, আমারই জন্য এসেছে। আর তা অংশ বুঝে নিয়েছিল, বোকা তো নয়, প্রথম থেকেই বুঝে নিয়েছিল কি হচ্ছে বা হতে যাচ্ছে। আর ওই একটা বিষয় টনটনে জ্ঞান নেই এমন কোনো স্বামী আছে পৃথিবীতে? খাওয়ার পরে নয়নাংশ যখন সিগারেট ধরিয়েছে, আমি জিজ্ঞেস করলুম, ও হ্যাঁ, তোমার পিসিমাকে কেমন দেখলে? হয়ে এসেছে, আর 2-4 দিনের ব্যাপার হয়তো। অজ্ঞান হয়ে আছেন? না, কিন্তু বেশ জ্ঞান আছে। দুটো একটা কথাও বলেন মাঝে মাঝে। সলতে ভেজানো গঙ্গা জল চুষে নেন আর টুলটুলে চোখে তাকিয়ে থাকেন লোকের দিকে। তোমাকে চিনতে পারলেন? তা কেন পারবেন না? আমি হঠাৎ বললুম, আমাকে নিয়ে গেলে না কেন? আমি তো বললুম তোমাকে, তুমি যেতে চাইলে না। তুমি জোর করলে না কেন? আমি তো বুঝিনি এরকম এখন তখন ব্যাপার। নয়নাংশ আমার দিকে এক পলক তাকিয়ে জবাব দিলে, ইচ্ছে করলে কালও যেতে পারো, এক্ষুনি কিছু হয়ে যাচ্ছে না, কোনো অসুখ তো নয়, নেহাত বুড়ো হয়েছেন বলেই। যেমন একটা গাছ মরে যায় তেমনি। এরপরে আর কথা বললুম না আমরা, যে যার বিছানায় শুয়ে পড়লুম। পাশাপাশি দুটো খাট, ছোট ঘর, হাত বাড়ালে হাত ছোঁয়া যায় এতটাই কাছাকাছি। যদি নয়নাংশ ঘুমিয়ে পড়ে আর আমি জেগে থাকি, তাহলে ওর নিঃশ্বাস আমি শুনতে পাবো। কাল অন্যরকম করে সাজাবো ঘরটাকে। দুটো খাট অত কাছাকাছি থাকা স্বাস্থ্যকর নয়। জেগে জেগে আরেকজনের ঘুমন্ত ভারী নিঃশ্বাস শুনতে কার ভাল লাগে? বা বন্যির ঘরে আমার খাট পেতে নেব, ওটা আরো ছোট কিন্তু দক্ষিণ খোলা, সারাক্ষণ পাখার হাওয়া ভালো লাগে না আমার। মাথার মধ্যে যেন জাম ধরে থাকে সকালে। এ ঘরটা গুমোট, এই তো একটু বৃষ্টি থেমেছে, আর গরম, বনবন পাখার শব্দ পোকার মতো মাথার মধ্যে। আমরা দুজনেই জেগে আছি, দুজনেই জানি অন্যজন ঘুমায়নি। একই ঘরে, অন্ধকারে, দুই অনিদ্রা মাকড়সার মতো জাল বুনে যাচ্ছে। মস্ত মোটা দুটো মাকড়সা, মাথার উপর জল জলে চোখ। একটা জাল অন্যটাকে ছুঁয়ে যাচ্ছে, জড়িয়ে যাচ্ছে অন্যটার মধ্যে। ঘর ছেয়ে গেল। এখন আর বৃষ্টি নেই, কিন্তু আমি এখনো বৃষ্টির শব্দ শুনছি। একটা আবছা নীল সুরঙ্গের উপর বৃষ্টি, ছাদ ফেটে ছুঁয়ে ছুঁয়ে জল পড়ছে। বড্ড গরম। আমার চোখের তলায় অন্ধকার ছিঁড়ে হলদে লাল ফুটকি বেরিয়ে এলো। সুড়ঙ্গটা কোথায় শেষ হয়েছে কেউ জানে না। আমার দম আটকে আসছে। তোমরা ভাবছো আমি ভয় পেয়েছিলাম? তাহলে তোমরা মালতীকে চেনো না। আজকাল অনেক দিন ধরে মালতী এড়িয়ে চলে তার স্বামীকে। স্বামী তাকে চায়, কেনই বা চাইবে না? কিন্তু নয়নাংশুর ওই বেঁটে আঙুলগুলো ওর ভালো লাগে না, তার নিঃশ্বাসের গন্ধ ওর ভালো লাগে না। সে ওর গা ঘেঁষে শুয়েছে ভাবতেও শিউরে ওঠে। সে ওর গায়ে হাত রাখলেও কাঠ হয়ে যায়। কি করতে পারে মালতী? যেমন আমরা গায়ে পিন ফুটলে উফ বলি, এও তেমনই। ও স্বামীকে বোঝায় ওসব আর ভালো লাগে না ওর। পুরো ব্যাপারটাতেই অরুচি ধরে গেছে। বয়স হলো, মেয়ে বড় হচ্ছে, ইত্যাদি সব টালবাহানা শুনিয়ে তাকে ঠান্ডা করে দেয়। কিন্তু মালতীর বয়স 32 মাত্র, নয়নাংশ 37।
আর ওদের মেয়ে সবে 8-এ পড়ল। কেমন কাতর হয়ে যায় নয়নাংশুর মুখ যখন গুটিসুটি পায়ে ফিরে যেতে হয় নিজের বিছানায়। আর তখনই মালতীর আরো বিশ্রী লাগে তাকে। পুরুষ মানুষের এই কাতর চেহারা ওর দু চক্ষের বিষ। আসল কথা, জোর নেই, ভারী ভদ্রলোক। সে যাকে বুর্জোয়া বলে ঠাট্টা করে তাই, জয়ন্ত যাকে বুর্জোয়া বলে ঘেন্না করে তাই। যখন কাপড় চোপড় পরে থাকে, স্যুট পরে আপিসে বেরোয়, পাজামা পাঞ্জাবি পরে বসে থাকে বাড়িতে, তখন আমার বেশ লাগে ওকে। কথাবার্তায় চৌখস, অনেক বই পড়েছে, সুশ্রী, লোকেদের সঙ্গে ব্যবহার নিখুঁত। মেয়েরা এখনো প্রেমে পড়তে পারে ওর সঙ্গে। ওর আপিসের অপর্ণা তো মুগ্ধ। আমিও একটা বয়সে পড়েছিলাম, বিয়ের সময় ভেবেছিলাম খুব জিতেছি। কিন্তু তারপর 10 বছর, 12 বছর কাটলো। যৌবনের প্রথম ঝাপটা কেটে যাবার পরেই ও যেন বালকের মতো হয়ে যেতে লাগলো দিনে দিনে। অন্তত আমার তাই মনে হলো। স্বামী হিসেবে, প্রেমিক হিসেবে ওকে যেন আর ভাবতে পারছি না আমি। আমার শরীর যেন আমাকে ফেলে আলাদা হয়ে রেগে উঠল নয়নাংশুর ওপর। আমি রোগা হয়ে গেলুম, অসুখে পড়লুম একবার। সেই অসুখটাও যেন নয়নাংশুকে দূরে রাখার একটা উপায়। আগে ছিল একটা ঘুমরোনো ধোঁয়ানো গোছের রাগ। কেন রেগে আছে জানে না, কিন্তু জয়ন্তর সঙ্গে দেখা হবার পর আমি হঠাৎ কারণটা বুঝে ফেললাম। আমার বিয়ের পর পিসিমা বলেছিলেন, স্বামীর মতো ধন আর নেই, বুঝলে? নয়নাংশুর পিসিমার কথা বলছি। ওর মুখে ও কথা শুনে আমার একটু হাসি পেয়েছিল, কেননা শুনেছিলাম উনি 13 বছর বয়সে বিধবা হয়েছিলেন। বিয়ে হয়েছিল 12-তে। স্বামী ব্যাপারটা গোল না চৌকো না তেকোনা তাও উনি ঠাউর করবার সময় পাননি। একটা ফাঁকা আওয়াজ, একটা ফ্যাকাশে ময়লা মরচে পড়া রংচটা ঝুলি কালি মাখা ধারণা। ওর কাছে স্বামী কথাটা হলো তাই, অথচ তারই কি সাংঘাতিক প্রতাপ। বিয়ের প্রথম বছরটা বেলেঘাটাতে ছিলুম আমরা। নয়নাংশুর পৈতৃক বাড়ি সেটা। শ্বশুর বাড়িতে ওই বুড়ি পিসিমা আমাকে বিশেষ একটু ভালোবেসেছিলেন, আদর করে তুই বলতেন। হঠাৎ হঠাৎ নয়নাংশ ঠাক পিটিয়ে যেতেন কখনো আমাকে একা পেলে। জানিস, পরীক্ষায় মেডেল পেয়েছিল, ওর সঙ্গে সাহেবদেরও আলাপ আছে জানিস। আমি তখন সবে রক্তের স্বাদ পেয়েছি। ওর দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতুম, এই চিরবিধবা, চিরকুমারী, চিরদুঃখী মহিলাটিকে দুঃখী কেন মনে হয় না? তিনি কি কখনো নিজের জীবনের কথা ভাবেন না? কি ব্যর্থ, কি শূন্য, কি নিষ্ফল। কিন্তু সত্যি বলতে তার মতো শান্ত, হাসি খুশি মেজাজের মানুষ আমি কমই দেখেছি। একবেলা খেয়ে মাসে 2টো একাদশী করে শিবরাত্রি অম্বুবাচী লম্বা উপসে কাটিয়ে থাকে। দিব্যি তো কাটিয়ে দিলেন এতগুলো বছর। আর কি কাজের, কখনো দুপুরে ঘুমোন না। ডালের বড়ি দেন, আমসত্ত্ব আচার তৈরি করেন, বুড়ো চোখ নিয়েও কাঁথা সেলাই করেন চমৎকার। নিরামিষ রান্নার হাত তার চমৎকার। তাকে কখনো দেখিনি খালি হাতে বসে থাকতে। কোনো নালিশ নেই। নালিশের কোনো কারণ তার থাকতে পারে তা জানেন না বলে নালিশ নেই। অদ্ভুত। কিন্তু যদি কেউ এসে তার কানে জপাতো, শুনুন বামা সুন্দর, আপনি দুঃখী, আপনি বঞ্চিত, আপনার বিদ্রোহ করা উচিত, তাহলে হয়তো অন্যরকম হতো তার জীবন। কিন্তু জানি না হঠাৎ পিসিমার কথা এত ভাবছি কেন। ও হ্যাঁ, তার অসুখ আর 2-4 দিনের ব্যাপার। আমি কাল তাকে দেখতে যাব। আজ যাইনি, পাছে জয়ন্ত এসে ফিরে যায়, কিন্তু কাল নিশ্চয়ই। আমি বউ হতে পেরে খুব খুশি হয়েছিলাম। বিয়ের পরে প্রথম প্রথম চেষ্টা করেছিলাম রীতিমতো ভালো বউ হতে।
বেলেঘাটার বাড়িতে সকলের সঙ্গে মিলেমিশে থাকতে চেয়েছিল, কিন্তু নয়নাংশু আমার সেই চেষ্টা বানচাল করে দিল। আমাকে বলে, মা যখন রান্নাঘরে যান, তুমিও সঙ্গে সঙ্গে যাও কেন? বাহ, যাবো না। ওটা উত্তর হলো না। কেন যাও বলো? সত্যি তো ওখানে তোমার করার নেই কিছু। আমি মনে মনে খুশি হলো এ কথা ভেবে যে অংশু সব সময় আমাকে কাছে পেতে চায়। একটু দুষ্টুমি করে বললুম, আমার ইচ্ছে তাই যাই, হলো। হুম, ঠিক বললে না। ভালো দেখাবে তাই যাও, বৌদি যান তাই যাও। ওসব হলো দোয়াজ, মন জোগানো। না হয় তাই হলো, দোষ কি? দোষ এই যে ওটা অনেস্ট নয়। আসলে যা ভালো লাগে না তাই করছো, যেহেতু অন্যরা তাতে খুশি হবে। আবার ভাবতেও এমন দেখাচ্ছ যে সেটাই ভালো লাগছে তোমার। আমি হেসে বললুম, অনেক ছেলে স্কুলে যেতে ভালোবাসে না, তাদের কি তবে না যাওয়াই উচিত? সেটা আর এটা এক কথা নয়। স্কুলে না গেলে ছেলেটার নিজেরই ক্ষতি, কিন্তু শাশুড়িকে দোয়াজ করে তোমার আত্মার কোনো উন্নতি হচ্ছে না। তাছাড়া বাচ্চাদের শাসনে রাখতে হয়, কিন্তু তুমি তো সাবালো। ওর এসব কথা আমি প্রথম প্রথম ঠিক বুঝতে পারতাম না। খানিকটা চমক লাগতো যখন না নিজের খুড়তুতো ভাইকে বলতো লাউট। যেহেতু সে কথায় কথায় আজে বাজে রসিকতা করে আর ধড়াস করে শুয়ে পড়ে যে কোনো সময় যে কোনো বিছানায়, ভাবতুম এ আবার কি রকমের কথা। হাজার হোক ভাই তো। আবার মনে মনে অংশুকে তারিফ না করে পারতাম না, ওর মতামত অমন স্পষ্ট আর নতুন ধরনের বলে। আমার মন থেকে ছাত্রীর ভাবটা একেবারে কেটে যায়নি তখনও। আমি দেখতুম ও শুয়ে শুয়ে যেসব বই পড়ে তাতে আমি দাঁত বসাতে পারি না। আমার যে বুদ্ধিও ওর বেশি ধরে নিয়েছিল, তবু মনের তলা থেকে অন্য একটা ভাবও ঠেলে ওঠে মাঝে মাঝে। আমি দেখতে পাই কোনো কোনো বিষয় একেবারেই বোঝে না নয়নাংশু, বোঝে না আমার মন, আমার নারীত্বকে। কেন আমি জায়ের সঙ্গে রান্নাঘরে যেতে ভালোবাসি, কেন ওর মার কাছে রান্না শিখি মাঝে মাঝে, আর শ্বশুরবাড়ির সকলের সঙ্গে যে মিলে মিশে বন্ধুভাবে থাকতে চাই, তা অন্য কোনো সাংসারিক কারণে নয়, সত্যি আমার ভালো লাগে বলেই। এই সহজ কথাগুলো কিছুতেই বোঝে না নয়নাংশু, বোঝার চেষ্টাও করে না। এই যে বিয়ে হলো, এ থেকে সে চায় পুরোপুরি আস্ত তার স্ত্রীটিকে শুধু। আর আমি চাই শুধু স্বামীকে নয়, স্বামীকে কেন্দ্র করে এক নতুন জীবন। চাই নিজেকে ছড়িয়ে দিতে ওদের বেলেঘাটার বাড়ির সব কিছুর মধ্যে, অংশীদার হতে, এমনকি অধিকারিণী হতে। কিন্তু অংশু আস্তে আস্তে কিছুটা ওর ধরনের ভাবতে শেখালো, বোঝালো যে বেলেঘাটার জনবহুল মস্ত তেতল বাড়িতে অসুবিধে হচ্ছে আমাদের, যে যৌথ পরিবারের মতো কুৎসিত ব্যাপার আর নেই। ওদের মানুষগুলো পরস্পরের মধ্যে লেপ্টে পিণ্ড পাকিয়ে যায়, কেউ আলাদাভাবে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে না। কিছুদিনের মধ্যে আমিও ওর মতো স্বপ্ন দেখতে লাগলাম, কবে আমরা আলাদা বাড়িতে উঠে গিয়ে নিজেদের ইচ্ছে মতো স্বাধীনভাবে থাকতে পারবো। প্রত্যেক সাবালক মানুষই আলাদা আলাদা, এক একজন ব্যক্তি। তোমার ভিতরকার সেই ব্যক্তিত্বকে তুমি ফুটিয়ে তুলবে, অন্যদের ছাঁচে গড়া হবে না। এই ধরনের কথা বারবার আমি শুনেছি নয়নাংশুর মুখে। যখনই ননদ জায়েদের সঙ্গে দল বেঁধে বেরিয়েছি শাড়ি জামা কিনতে, বা কোনো হিন্দি ফিল্ম দেখতে, বা গান গেয়েছি শাশুড়ির বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোয়, বা ক্যারাম খেলেছি আমার সেই বোকা শোকা ভালো মানুষ দেওরের সঙ্গে। আর একটা কথা প্রায়ই বলে নয়নাংশু। শাড়ি, গয়না, হিন্দি সিনেমা, ওসব মেয়েরিপনা ছাড়ো তো। আমি জবাব দিই, বাহ, আমি তো মেয়ে, মেয়েলি হব না তো কি হব? মেয়ে হওয়া আর মেয়েলি হওয়া এক কথা নয়। সূক্ষ্ম তফাৎটা কোথায় তা বুঝিয়ে দেবেন স্যার? আমার ঠাট্টার উত্তরে আমাকে চাপটে ধরল অংশু। তখনকার মতো তর্ক ফুরালো।
কিন্তু আবার কোনো উপলক্ষ ঘটলে ও আমাকে একই কথা শোনায়, যার সারাংশ হলো এই যে এই জিনিস, এই কাজ ওর ভালো লাগে না। অর্থাৎ অন্যরা আমাকে যেভাবে চায় সেরকম আমাকে হতে দেবে না নয়নাংশ, কিন্তু নিজের মনোমতো করে ঢেলে সেজে নেবে। আমি অন্যের ছাঁচে গড়া হব না, অর্থাৎ শুধু নয়নাংশ ছাঁচে গড়ে উঠব। ও যাকে আমার ব্যক্তিত্ব বলে সেটা হলো আসলে তাই। এই কথাটা তখন আমি ভাবিনি অবশ্য, অনেক পরে সেই দিনগুলোর কথা ভাবতে গিয়ে মনে হয়েছিল, কিংবা হয়তো এইমাত্র ভাবলুম। তখন আমার পক্ষে এমন কিছু ভাবা সম্ভব ছিল না যা অংশুর পক্ষে আর আমার পক্ষেও গৌরবের নয়। ও যে আমাকে পুরোপুরি দখল করে নিতে চেয়েছিল, সেটাতেও ওর অসামান্য ভালোবাসারই প্রমাণ আমি পেয়েছিলুম। তখন পর্যন্ত আমাকে মুগ্ধ করে রেখেছিল, মুগ্ধ। তবু যেহেতু আমার স্বাভাবিক বুদ্ধিশুদ্ধি খানিকটা আছে, তাই সেই তখনই, যখন পর্যন্ত আমার গা থেকে নতুন বিয়ের গন্ধ কাটেনি, তখনই আমার মনে হয়েছিল অংশু যেন বড্ড বেশি বই পড়া মানুষ। যা কিছু বইয়ে পড়ে তার ভালো লেগেছে, তাই যেন তার জীবনেও খাটাতে চায়। কলেজ শেষ কয়েক মাস ওর ছাত্রী ছিলুম আমি। প্রথম দেখা সেখানেই। টাটকা পাশ করা ছোকরা মাস্টার, চেহারা ভালো, কথাবার্তায় ঝকঝকে। আমাদের ক্লাসের 29টি মেয়ের মধ্যে এমন কেউ ছিল না যার বুকের মধ্যে মলয় সমীরণ ছিরছির করে বয়ে যায়নি। আমি একদিন অন্যদের সঙ্গে বাজি রেখে আলাপ করে এলুম পড়াশোনারই কিছু একটা ছুতো করে। তারপর দেখি হঠাৎ একদিন আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে কয়েকটা বই হাতে নিয়ে। এগুলো নাকি পরীক্ষার পক্ষে বেশ জরুরি। আমি মনে মনে বললুম, ও তাহলে তোমারও মনে এই কথা। দিন দশেক পরে বই ফেরত নিতে এলো। আমি তখনও পড়িনি শুনে কয়েকটা বাছা বাছা অংশ নিজে পড়ে শোনালো আমাকে, ব্যাখ্যা করে বুঝিয়ে দিল। আমি খুব মন দিয়ে শুনলুম, কিন্তু কিছুই শুনলুম না। শুনলুম ওর গলার আওয়াজ, আর দেখলুম ওর মুখের ভাব, ঠোঁটের নাড়াচাড়া। আর তারপর যখন আমরা নিজেদের মধ্যে বোঝাপড়ায় পৌঁছে যাচ্ছি, আর আমার বাড়ির সবাই বুঝে নিয়েছে ব্যাপারটা, আর তা নিয়ে উদ্বিগ্ন হচ্ছে, কুমারী মেয়ের সঙ্গে কোনো যুবকের ঘনিষ্ঠতা দেখলে মা বাবা এখনো উদ্বিগ্ন না হয়ে পারেন না, অথচ একবার মেয়ের বিয়ে হয়ে গেলে সারা জীবনের মতো এমন নিশ্চিন্ত হয়ে যান যেন বিয়ে একটা সর্বজরহর অব্যর্থ মাদুলি। তখনও অংশু আমাকে যত কথা বলে, তার মধ্যে বইয়ের কথা ঘুরে ফিরে চলেই আসে। বিয়ের পরেও তেমনই। রাত্রে ঘরে এসে কি রোববার দুপুরে খাওয়ার পরে সে আমাকে ইংরেজি কবিতা পড়ে শোনায়, প্রেমের কবিতা। D.H. লরেন্সকে নিয়ে সে খুব মেতেছে তখন। কিন্তু তখন তো আর কোর্টশিপের অবস্থায় নেই যে কোনোভাবে তাকে কাছে পেলে খুশি হব আমি। খুব স্বাভাবিকভাবেই অন্যরকম ব্যবহার আশা করেছি তার কাছে। অন্য কিছুতে মন দিতে পারছি না। আমার অবাক লাগছে, যে মানুষ হাতেই কলমে প্রেম করতে পারে সে প্রেমের কবিতা পড়বে বা শোনাবে কেন, বা কথা বলবে কেন তা নিয়ে। আর অবশেষে সে যখন আমাকে কাছে টানে, সেটাও এমন নরম হাতে আর সন্তর্পণে, যে আমার এক সময় মনে হয় এই প্রেম করাটাকেও সে যেন মনে মনে কোনো বই থেকে তর্জমা করে নিচ্ছে। অবশ্য মুখে আমি প্রায় বলি, উফ কি অসভ্য, বর্বর, এই বুঝি দস্যিপনা শুরু হলো আবার, ইত্যাদি ইত্যাদি অনেক কথা যা যুগে যুগে মেয়েরা বলে এসেছে পুরুষটিকে আরো বেশি দাঁতিয়ে তোলার জন্য। কিন্তু ওর দস্যিপানার চরম মুহূর্তেও হঠাৎ খুব আবছা ভাবে আমার মনে হয় যে অংশু ঠিক আমাকে ভালোবাসছে না। ও যে আমাকে ভালোবাসে, এই ধারণাটাকে ভালোবাসছে।
অথচ এই ভালোবাসা নিয়ে কতই না লম্বা চড়া বক্তৃতা ওর। আমাদের বিয়ের 5 মাস পরে একটা ঘটনা ঘটলো জানিয়ে সে সময় বেশ শোরগোল হয়েছিল কলকাতায়। একজন নামজাদা ব্যারিস্টার, বয়স 55, হঠাৎ একটি এমএ ক্লাসের বিবাহিতা ছাত্রীকে নিয়ে কলকাতা ছেড়ে বোম্বাইতে পালিয়ে গেলেন। ব্যাপারটা আদালত পর্যন্ত উঠেছিল, কিন্তু মামলা টেকেনি। শোনা গেল মেয়েটি ডিভোর্স পেয়েছে আর ব্যারিস্টারটি তাকে বিয়ে করেছেন এবং আগে স্ত্রীকে লিখে দিয়েছেন কলকাতার বাড়ি আর 500 টাকা মাসোহারা। লোকেরা তুড়ে গাল দিতে লাগলো দুজনকেই। কয়েকটা কাগজ স্পষ্টভাবে নাম না করে ব্যারিস্টার সাহেবকে তুলোধুনে ছাড়লে। আমাদের বেলেঘাটার বাড়িতে বেশ চটলা হচ্ছে এ নিয়ে। সবাই দোষ দিচ্ছে, ছিছি বলছে, আর সকলের বিরুদ্ধে একলা লড়াই করছে নয়নাংশ। আমি একদিন রেগে গিয়ে বললুম, তা তুমি চাই বলো, ব্যারিস্টারটিকে লম্পট ছাড়া আর কিছু বলা যায় না। কি যে বলো, লম্পটের কি জায়গার অভাব আছে এই কলকাতায়? আর ভদ্রলোকের ত্যাগটা তুমি কি দেখছো না? কলকাতার জমজমাট প্র্যাকটিস হারালেন আর এই জঘন্য লোকনিন্দা। রেখে দাও তোমার ত্যাগ। একটা বুড়ো হাবড়া, এদিকে মেয়েটারও বিয়ে হয়েছিল, দুটোকে ধরে চাপকে লাল করে দিলে ঠিক হয়। নয়নাংশু গম্ভীর চোখে আমার দিকে তাকিয়ে বলল, তুমি ছেলে মানুষ, কিছু বোঝো না। এরপর থেকে নয়নাংশুর সঙ্গে মাঝে মাঝে তর্ক হতে লাগলো আমার। স্বামী স্ত্রী বা স্ত্রী পুরুষের সম্পর্কের মধ্যে ভালোবাসাই হলো আসল কথা। ভগবানের চোখে বিয়ে বলে কিছু নেই। দাম্পত্যের নামে লাম্পট্য চলছে ঘরে ঘরে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা না থাকলে তাদের একত্র বসবাস গর্হিত। যেখানে মেয়েরা স্বামী আর আত্মীয় স্বজন ছাড়া অন্য পুরুষের সঙ্গে মেলামেশার কোনো সুযোগই পায় না, সেখানে তাদের তথাকথিত সতীত্ব একদম ঝুটা মাল। এমনি সব তথ্য কথা আমাকে শোনায় নয়নাংশু, সবিস্তারে অনেক উদাহরণ দিয়ে, যেন ক্লাস পড়ানোর লেকচার দিচ্ছে। বলে, ভালোবাসারও পরীক্ষা হওয়া দরকার, কিন্তু অন্যদের সঙ্গে প্রতিযোগিতা না থাকলে তা সম্ভব হয় না। যেহেতু অমুক মানুষটা কারো স্বামী অথবা স্ত্রী, শুধু সেই জন্যে তাকে নিয়ে জীবন কাটাতে বাধ্য নয় কেউ। সম্পর্কটা যদি ব্যক্তিগত না হয়, যদি হয় মুখস্থ করা নামতার মতো, কিংবা যদি অন্য কোনো উপায়ের অভাবে তা আঁকড়ে থাকে লোকেরা, তাহলে সেটাকে লোকেদের উপর চাপানোর নাম জুলুম, আর তা মেনে নেওয়ার নাম ভণ্ডামি। আর বেশিরভাগ মানুষ, বিশেষত এই সনাতন ভারতবর্ষে, বিয়ে বলতে এখনো এই বোঝে। নয়নাংশ সেসব কথার কোনো সাফ জবাব আমার মুখে তক্ষুনি জোগায় না, কিন্তু শুনতে শুনতে রাগ হয়। কেননা আমি তখন বিয়ে হওয়া নতুন বউ, ক্ষুধিত কুমারিত্ব থেকে আরো ক্ষুধিত নারীত্বে প্রমোশন পেয়েছি। বিয়ে ব্যাপারটা আপাতত খুবই ভালো লাগছে আমার, এমনকি প্রায় বিশ্বাস করে ফেলেছি যে এটা জন্ম জন্মান্তরের সম্বন্ধ। একদিন বলল, তাহলে তোমার মতে মানুষেরও কুকুর বেড়ালের মতো হওয়া উচিত, ইচ্ছে সুখ চড়ে বেড়া, এই তো? পশুর সঙ্গে মানুষের তুলনা হয় না। পশুরা ভালোবাসে না, তাদের শুধু শরীর আছে, মন নেই। আমি হঠাৎ বললুম, এই এক কথা তোমার মুখে, ভালোবাসা ভালোবাসা, ব্যাপারটা কি বলতে পারো? আমার দিকে এক পলক তাকিয়ে জবাব দিল, তা তুমি নিজে না বুঝলে কেউ বোঝাতে পারবে না। আমি বিয়ের আগে নয়নাংশ প্রেমে পড়েছিলাম, কিন্তু বিয়ের পর থেকে আমার মনে হতে লাগলো যে প্রেমে পড়া ব্যাপারটা তেমন জরুরি নয়। বিয়েটাই আসল বন্দেজি। একবার বিয়ে হয়ে গেলে সারা জীবনের মতো ভাবতে হয় না। আর সেজন্যেই যাই বলুক না নয়নাংশ, পাতানো বিয়ের বিরুদ্ধে কোনো সত্যিকারের যুক্তি নেই। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, তোমার সঙ্গে আমার সম্বন্ধ এলে তুমি কি বিয়ে করতে না? পাগল নাকি? যাকে চিনি না তাকে কি করে বিয়ে করা যায়? কিন্তু ধরো এক সময় আমাকে তোমার ভালো লাগলো, অন্য সময় অন্য কাউকে আরো বেশি ভালো লাগে যদি? নয়নাংশ একটু হেসে জবাব দিলে, সে সম্ভাবনা সর্বদাই আছে, তাকে ভয় পেলে চলবে কেন? আমার খারাপ লাগলো ওর কথা শুনে। জোর গলায় বললুম, আমি কিন্তু কল্পনাই করতে পারি না যে তুমি ছাড়া আর কেউ আমার স্বামী হতে পারতো, বা আমি ছাড়া আর কেউ তোমার স্ত্রী। আবার হাসল নয়নাংশ, পিঠ চাপড়ানো সুরে বলল, ছেলে মানুষ। এই কথাবার্তার কয়েকদিন পরে আমরা একটা গানের জলসায় গেলাম। আমার মা ছিলেন সঙ্গে। মুক্তিপদ ঘোষ প্রথমে একটা মালকোষ
আর তারপর একটা লখনৌ চালের ঠুংরি গাইলে। অপূর্ব। নয়নাংশ একদম গান ভালোবাসে না, নেহাত আমার জন্য গিয়েছিল, আর কাঠের মতো মুখ করে বসেছিল সারাক্ষণ। বেরিয়ে এসে মা যখন জিজ্ঞেস করলো, নয়নাংশু, তোমার কেমন লাগলো? চমৎকার না? তখনও শুকনো গলায় জবাব দিল, চমৎকার। কিন্তু আমার মন গানের রেশে ঝিম ধরে আছে। মনে পড়ছে ওস্তাদ গাইয়ে চোখ মুখ হাত নাড়া ইত্যাদি। হঠাৎ বলে উঠলাম, মুক্তিপদ ঘোষের স্ত্রী কি ভাগ্যবতী। শুনে আমার মা তক্ষুনি বললেন, কি বোকার মতো কথা। কথাটা কেন বোকার মতো তা বাড়ি ফিরে এসে অনেকক্ষণ পরে আমি বুঝতে পেরেছিলাম। অমুকের স্ত্রী কি ভাগ্যবতী, এ কথা বলা মানেই আমি মহিলাটিকে হিংসে করছি, অর্থাৎ আমি সেই অমুকের স্ত্রী বা প্রেমিকা হতে চাচ্ছি। আর এ কথা কখনো মনে মনে ভাবলেও কোনো বিবাহিতা মেয়ের মুখ ফুটে বলা উচিত নয়, বিশেষত তার স্বামী কাছাকাছি থাকলে। আর তখনই আমি বুঝেছিলাম বিয়ে জিনিসটা মানুষের কি এক আশ্চর্য আবিষ্কার। ধরা যাক আমার যদি এখনো বিয়ে না হতো, তাহলে যে আমি আজ নয়নাংশুর প্রেমে পড়েছি, সেই আমি যে কাল গান শুনে মুক্তিপদর প্রেমে পড়ে যেতাম না, তার বিশ্বাস কি? কিন্তু আমি বিবাহিত বলি এরকম ভাববো না, ভাবলেও চাপা দিয়ে দেব। আমার মায়ের সঙ্গে একমত হব যে ওরকম ভাবা উচিত নয়। এই তো আমাদের প্রেম, নয়নাংশুর ফলাও করে তোলা ভালোবাসা। তার উপর ভরসা রাখলে প্রত্যেকটা মানুষ কি ছিন্ন ভিন্ন হয়ে যেত না, যদি না বিয়ে তাদের মজবুতভাবে বেঁধে রাখত। আবার বৃষ্টি এলো, ঠান্ডা ভেজা বাতাসের ঝাপট। তুমি এখন কি করছো জয়ন্ত? ঘুমিয়ে পড়েছো, না চোখ মুজে আমার কথা ভাবছো, না খোলা চোখে তাকিয়ে আছো অন্ধকারে? না, তুমি নয়নাংশু নও, তুমি জয়ন্ত, স্বাস্থ্যবান জোরালো পুরুষ তুমি, ম্লান রক্তের ভাবুনে মানুষ নও। তুমি ধারণায় চলো না, যে জিনিসটা সেটাই তোমার কাছে ঠিক। খিদে পেলে খেতে হয়, প্রেম পেলে প্রেম করতে হয়, ওসব কোনো তর্কের ব্যাপার নয় তোমার কাছে। আমি জানি তুমি কি করছো এখন। এতদিন তুমি ছটফট করেছো রাত্রে, কল্পনা করেছো রাত্রে, কল্পনা করেছো অন্য এক বিছানায় অংশুর সঙ্গে আমাকে। ঈর্ষা তোমাকে এক ঝাঁক মশার মতো যন্ত্রণা দিয়েছে, কিন্তু আজ তুমি পেয়েছ তোমার লোটনকে। ডাক্তারের ছুঁচের মধ্যে রক্তের মতো আমি তোমার হাতে উঠে এসেছি, তাই আজ অঘোরে ঘুমোচ্ছ তুমি। সারাদিন যারা কতর খাটে তারা যেমন অচেতন ঘুমোয়, তেমনি এ ময়লা কাপড়ের বস্তার মতো উঁচু হয়ে পড়ে আছে তোমার বউ। কাল সকালে তুমি নতুন উদ্যমে কাজে বেরোবে, প্রেসে বসে হুড়মুড় করে 5 কলম লিখে ফেলবে, ঘোরাঘুরি করবে বিজ্ঞানের জন্য। না জয়ন্ত, এয়ার কন্ডিশন অফিসে বসে তুমি দিন কাটাও না। তুমি রোদে পড়ে বৃষ্টিতে ভিজে ট্রাম বাসে ঘোরাঘুরি করো সারাদিন। তুমি স্বাধীন, তুমি নির্ভীক। আমার জয়ন্ত, আমার প্রাণ, আমার আলো, তোমার জন্য আমার তেষ্টা পাচ্ছে। এই বৃষ্টির শব্দে তেষ্টা পাচ্ছে আমার। চলো সে সুরঙ্গে আবার, যা ছাদ ফেটে স্রোত নেমে আসে। আমার তেষ্টা পাচ্ছে, কিন্তু জল আছে খাবার ঘরে। আমি কেমন করে উঠে যাই? যদি নয়নাংশু নড়ে ওঠে, কিছু বলে, বা কোনোভাবে আমাকে বুঝতে দেয় যে সেও ঘুমোয়নি, যদি বাধ্য হয়ে কিছু বলতে, যদি খোলাখুলি কিছু জিজ্ঞেস করে নয়নাংশু, না, এখন তা চাই না, কোনো কথা কাটাকাটি চাই না। আমি এখন ভালোবাসছি, আমাকে ভালোবাসতে দাও। শুয়ে শুয়ে তোমাকে ভালোবাসছি জয়ন্ত। না, এই ভালো, এই ভান, এই তেষ্টা নিয়ে শুয়ে থাকা নিঃশব্দে। আজ এই পর্যন্ত। ফিরে আসবো গল্পটির দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই। নমস্কার।